তারগড় ফোর্ট। আমরা তারগড় ফোর্ট আগে এটাই ভালো করে দিচ্ছি। অটো চেয়ার কারও পাওয়া যায়, এই যে এদিকটা হচ্ছে চেয়ার কার দেখাচ্ছি, চেয়ারও পাওয়া যাবে, এরকম চেয়ারে যায়। আমরা রয়েছি আমাদের রাস্তাটা আমরা এখন এই তারাগড় ফোর্টটা দেখি, তারপরে আর দু একটা জায়গা উনি দেখাবেন, তারপরে কিন্তু আমরা সোজা চলে যাব স্টেশনে, কারণ আমাদের এরপরেই ট্রেন আছে যোধপুর যাওয়ার। তো চলো বন্ধুরা, এই রাস্তাটা দেখায়। রাস্তাটা মানে পুরো জিগজ্যাগ, একটু যদি ভালো করে না ধরা হয় মানে এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, এরকম রাস্তা। মানে এমন রাস্তা বলার মতন না। আর যাদের ভমিটিং প্রবলেম আছে তাদের কিন্তু মানে বমিও হয়ে যাওয়ার মতন। দেখো এখানটা দাঁড়িয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর এখান থেকে ভিউটা না খুব সুন্দর আসে, ওই জন্য এখানটা একটু দাঁড়ানো হয়েছিল ফটোশ্যুটের জন্য। ওই যে ওপরে দেখা যাচ্ছে, ওইখানে উঠবো আমরা এখনো। তো ড্রাইভার দাদা বলেই দিয়েছিল যে খুব ভালো করে ধরে বসবেন আপনারা, কারণ রাস্তাটা খুবই খারাপ। তো শুধু একবার এদিক ওদিক হচ্ছি। আমি কীরকম টাইপের মানে জিগজ্যাগ লাইন তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তার আগে তোমরা আমার সাথে একটু এই রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, আর আমরা কোন ওপরে উঠতে চলেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মর্মান্তিক ঘটনা যেটি সেই রাতে ঘটে গেছিল। তো এই ঘটনাটা অনেকেই জানে না, তো আমিও সেটা জানার পর ওখানে গেছি। আর ওখানে গিয়ে মানে ড্রাইভারকে বলেই দিয়েছি যে ওই জায়গাটা কিন্তু যাব, তবেই মানে আমরা বুকিং করেছি। তো এবারে চলো তোমাদের দেখাই লাইনটা কীরকম। দেখো পুরো জিগজ্যাগ, দেখেছো এইরকম রাস্তা। তো এখানে যেতে খুবই কষ্টকর হচ্ছিল, তবে খোলামেলা গাড়ি বলে অসুবিধা নেই। হ্যাঁ, শেয়ারেই যাচ্ছে সবাই, কিন্তু কীভাবে যে তারা শেয়ারে এই রাস্তায় যাচ্ছে আমার মানে আমি ভাবতেই পারছিলাম না যে কিভাবে যাচ্ছে তারা। এই দেখো দেখতে দেখতে কিন্তু এই যে এটা ফোর্টের এদিকে এসে গেছে। আর দেখো এখানে উট আছে, আর এখানেও ট্রেডিশনাল ড্রেস পাওয়া যাচ্ছে ফটোশ্যুটের জন্য। কিন্তু আমাদের ওখানে একদমই ফটোশ্যুট করার ইচ্ছে ছিল না। তো যাই হোক, ওখানে সামনে পৌঁছে গেছি আমরা, আর ভাবলাম ঝটপট করে পুজোটা দিয়ে নিই। ওখানেই ডালা পাওয়া যাচ্ছে কিনতে, গোলাপ ফুলের ডালা, ফুল, মোমবাতি, ধূপ সব দিয়ে দিচ্ছে। তো ওটা নিয়ে আস্তে আস্তে এগিয়ে গেলাম। তো ভাবছিলাম যে কতটা কি ক্যামেরা অ্যালাউ হবে, যে যতখানি ক্যামেরা অ্যালাউ হোক, যাই এগিয়ে যাই। প্রথমে আমি যখন গিয়েছিলাম তখন আমি জানতাম না যে কোনখানে সেই জায়গাটা। এর মধ্যে আমি প্রথমে ভাবছিলাম যে এর মধ্যেই আছে হয়তো, কিন্তু পরে জানতে পারলাম এর মধ্যে না, এর পেছন দিকে আছে সেটা। মানে সেটা আবার যেতে হবে আমাদের। তো আগে এখানটাতে পুজো দেওয়ার জন্য চলে গেলাম। আর এখানে গিয়ে দেখতে পেলাম এখানে এক ধরনের বীজ পাওয়া যাচ্ছে, যেটা এখানেতে দেখো একটা জায়গা আছে, সেখানেতে এসে সবাই দিচ্ছে। সেটা হচ্ছে ওরা বলছে যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য অনেকে এগুলো মানত করে যায় বা দিয়ে যায়। মানে ওই বীজটা ওরা জিজ্ঞাসা করে দিচ্ছে যে ছেলের জন্য না মেয়ের জন্য। মানে ওদের কি বলবো, ওদের ইচ্ছা অনুযায়ী যে এগুলো ওখানে ছেলের যার দরকার সে ওখানেতে সেই ছেলের বীজটা দিচ্ছে, তাহলে নাকি তার ছেলে হবে, যারা যেটা মানে। আমি জানি না ব্যাপারটা পুরোটা, কিন্তু ওখানে গিয়ে আমি এটা জানতে পারলাম। তো যাই হোক, আমরা এমনি পুজো দিয়ে চলে এসেছি। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল, কিন্তু আমি তাও করিনি, কারণ আমার মনে হয়েছে ওখানে ক্যামেরাটা করা ঠিক নয়। তো আমি ভেতরে ঢুকে পুজো দিই, আর একটু চারপাশটা ঘুরে দেখি। এই দেখো এইখানে সেই বীজগুলো ঢালা হচ্ছিল, গিয়ে গিয়ে পুজো দেওয়া হচ্ছিল। আর এরপর আমি চারপাশটা একটু ঘুরে দেখি, যে একটুখানি এসেছি যখন প্রদক্ষিণ করি। কিন্তু প্রদক্ষিণ করতে গিয়ে আমি দেখি এই সাইডেতেই রয়েছে অনেক কবর। তো তাই জন্য আমি আর ওইগুলো পা লাগে যদি, সেই হিসাবে আমি আর এগিয়ে যাইনি। তো এখান থেকেই কিন্তু শুরু হয় কবর, দেখো। আর আমার চোখ তখন খুঁজতে থাকে যে কোথায় সেই জায়গাটা যেখানেতে রয়েছে সেই মর্মান্তিক ঘটনার সাক্ষী। তোমাদের বলি, প্রথমে এই ফোর্টটা তৃতীয় পৃথ্বীরাজ চৌহানের দখলে ছিল, তারপরে এটা মুসলিমদের আয়ত্তে আসে। আর মুহাম্মদ বিন তুগলক এটি যুদ্ধ জয় করে সেটি নিজের আয়ত্তে আনেন। কিন্তু তিনি খুব সুন্দরভাবে যুদ্ধ জয় করে এটা নিজেদের আয়ত্তে আনলেও পরবর্তী সময়ে তিনি এটি পুরোই ছেড়ে দিয়ে চলে যান।
আর এটা কিন্তু সেখানকার মানে রাজপুতরা মেনে নিতে পারেনি। তারা ভাবছিল যে না, এটা মুসলিমদের হাতে থাকবে না, এটা আমরা আমাদের দখলে করব। তো এবার বলি তোমাদের সেই মর্মান্তিক ঘটনাটা, যেটা শুনলেই সত্যি গায়ে কাটা দিয়ে উঠবে। সেটা হচ্ছে তার 18 বছর পরে মোহাম্মদ বিন তুগলক পোলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে মারা যান। আর সেদিনই কিন্তু ওখানকার রাজপুতরা ঠিক করে যে এই ফোর্ট তারা দখল করবেন, তো মুসলিমদের ওপর আক্রমণ করবে। আর সেই ফোর্টেতে তখন যত মুসলিম ছিল তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিল, আর সেই ঘুমন্ত অবস্থায় তাদের ওপর অত্যাচার করা হয় আর তাদের মেরে ফেলা হয় ওখানেই। তারা ঘুমের মধ্যেই অনেকেই জানতে পারে না যে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ল। এইভাবে প্রায় 12,000 মুসলিমকে সেদিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আর এই হলো সেই মুসলিম ভাইদের খবর। এই ঘটনাটা আমি জেনেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখার পর আমার নিজেরই খুব মনটা খারাপ লাগছিল, যার জন্য আমি বেশিক্ষণ ভিডিওটা করতে পারিনি বন্ধুরা। খুব খারাপ লাগছিল যে তারা এরকম নির্মমভাবে হত্যা হয়েছে, তাদের অসহায়ভাবে তাদের প্রাণগুলো চলে গেছে। শুধু মুসলিম কেন, যে কোনো হিন্দু বা যে কোনো জাতির মানুষ গেলেই সেখানে এই নির্মম ঘটনা যদি জানতে পারে তাদের বুকটা কেঁপে উঠবেই। বলো তো বন্ধুরা, তোমরা তো শুনলে এই গল্পটা, তোমাদের মনটা কি খারাপ হলো না বলো? সত্যি খুব কষ্টের ব্যাপার যে তারা এইভাবে হত্যা হয়েছে। তো যাই হোক, খুব খারাপ লেগেছে ঘটনাটা শুনে। তো তারা মারা যাওয়ার পরে পুরো আজমির শহর মানে তার পরের দিন শোকেতে ঢলে পড়ে, যেহেতু এতজন একসাথে মারা গেছে। আর তারপরে তাদের তার যেহেতু শহীদ হয়েছেন সেই হিসাবে তাদের কবরগুলো এইখানেতে দেওয়া হয়। এখানে গেলেই তোমরা দেখতে পাবে আশেপাশে প্রচুর কবর। আমি যেখানে প্রথমে যে মাজারটায় গেলাম ওখানেই দেখেছিলে কতগুলো কবর, সেগুলোও কিন্তু তাদেরই কিছু জনের, কারণ এত জনের কবর তো এক জায়গায় ধরেনি, যেখানে পেরেছে দিয়েছে। এই হলো সেই ইতিহাসের সাক্ষী করে আজও সেই কবরগুলো রয়েছে, সেই মুসলিম ভাইদের কবর যারা সেদিন শহীদ হয়েছিল। তো ঘটনাটা খুবই খারাপ লাগলো শুনে, কিন্তু আমি যেটুকু জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কিছু তোমাদের ভুল লাগে বন্ধুরা, নিজগুলো ক্ষমা করে দিও। আমার যেটুকু শোনা জানা সেটুকুই তোমাদের জানিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো। আবার আসছি পরবর্তী একটু ব্লগ নিয়ে।